বয়ঃসন্ধিকালে বিভিন্ন সমস্যা। এখন বয়ঃসন্ধিকাল বলতে আসলে আমরা কি বুঝতে পারছি? যদিও বয়ঃসন্ধি বলতে আমরা বা অ্যাডোলেসেন্ট বলতে আমরা 13 থেকে 19 বুঝি, কিন্তু এখানে কিছু গ্রুপ অফ বাচ্চারা যারা 11 থেকে 13 বা 10 থেকে 13 বছরেও আমাদের কাছে আসতেছে গাইনোকোলজিস্টের কাছ থেকে। এর কারণ হচ্ছে প্রথম মাসিকের কোনো বয়স ফিক্স নেই। এখানে কারো 10এও হতে পারে, কারো 13তেও হতে পারে। আবার অনেকের হচ্ছে মাসিক সময় মতো হয় না, মানে জীবনে মাসিকটাই অনেক দেরি করে হয়। তো সেটারও এজ লিমিটটা কত? এখন 14 বছরে যদি কোনো মেয়ে বা শিশুর গঠনগত কোনো পরিবর্তন না হয়, আবার মাসিকও না হয়, সেই বাচ্চাটাকে আমরা বলবো প্রাইমারি অ্যামিনোরিয়ার রোগী। আর যদি দেখা যায় তার গঠনগত মানে ব্রেস্ট চেঞ্জ হয়েছে বা কিছু চেঞ্জ আসছে, কিন্তু 16 বছরেও তার মাসিক হয়নি, সেক্ষেত্রে আমরা 16 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবো। কিন্তু কোনো গঠনগত পরিবর্তন যদি 14 বছরের মধ্যে না হয়, তাহলে আমরা তাকে প্রাইমারি অ্যামিনোরিয়া পেশেন্ট হিসেবেই ডিল করব। তো এগুলো তো খুবই টেনশনের কারণ বাবা মার ক্ষেত্রে। তো এটা নিয়ে অনেক সমস্যা হয়। আবার আরেক গ্রুপ অফ বাচ্চারা আসছে যাদের দেখা যাচ্ছে 8 বছর বা 6 বছরেই ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, বা আর্লি মেনস্ট্রুয়েশন হওয়ার লক্ষণ যা যা পরিবর্তন হয় সবই হয়ে গেছে। তো এটাও বাবা মার জন্য বিশাল একটা টেনশনের বিষয়। তো যদি কারো 6 বা 8 বছরের মধ্যে এগুলো পরিবর্তন চলে আসে, তাহলে কিভাবে তার মাসিকটা হল করা যায়? আর যদি আমরা মাসিক হল না করি, তাহলে কি সমস্যা হতে পারে? সমস্যা যেটা হতে পারে যে এই বাচ্চাগুলো শর্ট স্ট্রেচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বডিরও কিছু প্রবলেম হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কিছু টেস্ট করি যে তার কোনো মাথার কোনো টিউমার বা এগুলো কিছু আছে কিনা, যার কারণে তার এই আর্লি ম্যানিফেস্টেশন হচ্ছে কিনা, অথবা তার হরমোনজনিত টিউমার বা কোনো হরমোনাল সমস্যা আছে কিনা সেটাও দেখি। এবং এটা হল করার উপায় আছে, খুবই দামি একটা ইনজেকশন আছে, হরমোনাল ইনজেকশন, সেটা দিয়ে আমরা এটাকে সাপ্রেস করতে পারি। কিন্তু ডাক্তারের কাছে না আসলে তো আর ট্রিটমেন্ট করার কোনো সম্ভাবনা নেই। এবং অনেক ক্ষেত্রেই এই পিউবার্টি রিলেটেড বয়সগুলোতে ওবেসিটি মানে অতিরিক্ত স্থূলতার যে সমস্যাগুলো হয়, এটাকেও আমাদের অ্যাড্রেস করতে হয়। তো আমাদের এইসব অসুবিধা হলেই গাইনোকোলজিস্ট বা রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজিস্টের কাছে চলে আসতে হবে। আর প্রাইমারি অ্যামিনোরিয়া যেটা প্রবলেম এই বয়সী বাচ্চাদের, তো সেক্ষেত্রে আমাদের হরমোনাল ইভ্যালুয়েশন, তার ডেভেলপমেন্টাল ইভ্যালুয়েশন, তার ব্রেস্ট ডেভেলপ হয়েছে কিনা, তার মাসিকের রাস্তার ডেভেলপমেন্ট, এই সব কিছু ইভ্যালুয়েট করে ফেলতে হবে। ইভেন সব হরমোনাল টেস্ট করে আমাদের দেখতে হবে তার প্রাইমারি অ্যামিনোরিয়ার কারণটা কি। তার কি মাথার যে হরমোনগুলো আসছে সেগুলো কম, নাকি সেগুলো বেশি আসছে, যে তার ক্রোমোসোমাল কোনো ডিফেক্ট আছে কিনা, অথবা তার খাওয়ার কোনো সমস্যা, বা যে অনেক বেশি চিকন বা অনেক বেশি স্থূল হয়ে গেছে, না পুরুষালী হরমোন বেড়ে গেছে, বা তার যে বডির যে হেয়ার প্যাটার্ন সেটা কি ছেলেদের ধরনের না মেয়েদের ধরনের, এই সব কিছু ইভ্যালুয়েট করে ফেলতে হবে। এবং যেই ক্রোমোজোমাল ডিফেক্টগুলো হয় তার মধ্যে যেমন টার্নার সিন্ড্রোমের প্রাইমারি অ্যামিনোরিয়ার একটা কারণ, তো সেগুলোতে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের দরকার পড়ে। সেখানে আরও অনেক ধরনের গঠনগত ত্রুটি থাকারও সম্ভাবনা থাকে। এগুলো খুবই সিরিয়াস ইস্যু এবং এগুলো কোনোভাবেই ডিলে করা আসলে ভুল। আবার অনেকেরই কনস্টিটিউশনাল মানে তার খাদ্যাভ্যাসের ভুলের কারণে ফ্যামিলিগতভাবেও পিরিয়ড দেরি করে হতে পারে, অস্থির হয়ে যাওয়ার কিছু নেই। আবার কারো কারো দেখা যাচ্ছে সেকেন্ডারি অ্যামিনোরিয়া হয়, অথবা একবার পিরিয়ড হওয়ার পর 6 মাস 1 বছরও পিরিয়ড হয় না, অনেক মোটা হয়ে যেতে থাকে, অথবা তার লোম বা হেয়ার প্যাটার্নটা ছেলেদের মতো হয়ে যেতে থাকে। এইসব ক্ষেত্রে এটাকে আমরা অনেক সময় পিসিওএস বলি, বা তার কোনো আলাদা কিছু পুরুষালী হরমোন বেশি থাকারও কিছু অসুখ থাকে, সেগুলোও হয়। আবার কিছু বাচ্চাকে আজকাল প্রায়ই দেখা যায় তারা অ্যানোরেক্সিয়া নার্ভাসা নিয়ে ভুগে, মানে অতিরিক্ত শুকনা, অতিরিক্ত চিকন থাকে, কারণ তার যেটা নিউট্রিশন নেওয়ার কথা ছিল বা ব্যালেন্স ফুড খাওয়ার কথা ছিল, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব কিছুর একটা ব্যালেন্স থাকবে, সেটা হয় না। আর পিরিয়ড ঠিকমতো হওয়ার জন্য আসলে 17% ফ্যাট থাকতে হয়, সেটাও না থাকার কারণে এই অ্যানোরেক্সিয়া নার্ভাসার যে বাচ্চাগুলো থাকে তারা সাফার করে। আলটিমেটলি তাদের এই খাদ্যাভ্যাসের ভুলের কারণে তাদের যেই হাইপোথ্যালামাস বা পিটুইটারি বা মাথার যে হরমোনগুলো সেগুলো অনেক কমে যায়। আর ওইগুলো কমে যেতে যেতে একসময় ইস্ট্রোজেন লেভেলও কমে যায়, পিরিয়ড হয় না। আর বডিতে 17% ফ্যাট না থাকলে পিরিয়ড ঠিক মতো হবে না। এই গেল কিছু। আবার কিছু বাচ্চার যেটা আছে অনিয়মিত মাসিক, তো একটা সমস্যা। আরেকটা যেটা সমস্যা হয়, মাসে 2-3 বার পিরিয়ড হয় বা এতটা ব্লিডিং যায় যে স্কুল টুল ঠিক মতো করতে পারে না, তখন তার অ্যানিমিয়া মানে রক্তশূন্যতা ডেভেলপ করে যাচ্ছে। সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের কিছু মেডিকেশন দিতে হয়, হরমোনাল কিছু ওষুধ, প্রজেস্টেরন দিই আমরা, অথবা কিছু হরমোনাল প্রিপারেশন আছে যেগুলো দিয়ে তার পিরিয়ডটাকে সাইক্লিক্যালি মেনটেন করতে হয়, আদারওয়াইজ তার পড়াশোনা সব কিছু হ্যাম্পার হয়ে যেতে পারে। আর এই বয়সী বাচ্চারা যখনই এই হরমোনাল সমস্যা বা ওবেসিটি বা অতিরিক্ত শুকনা যেটা নিয়ে আসুক, আমাদের তাদের ডায়েট ঠিক করতে হবে, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিক করতে হবে। মানে তারা শুধু পড়াশোনা করবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে কোনো ধরনের খেলাধুলা করবে না, এক্সারসাইজ করবে না, তাহলে এগুলোর পার্মানেন্ট কোনো সমাধান করা সম্ভব না। তাদের কোনো মিনারেল ডেফিসিয়েন্সি আছে কিনা সেটাও আমাদের খেয়াল করে দিতে হবে। আবার হার্সুটিজম মানে পুরুষালী লোম বেশি, এটাও এই বয়সে অনেকেরই হয়ে থাকে।
অ্যাকনি নিয়ে আসতে পারে। অনেক বাচ্চাদের বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল প্রবলেমও থাকে। তো এই সব কিছুকেই একজন রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনিস্টকে দেখাতে হবে, অ্যাড্রেস করতে হবে। পিরিয়ডটা কিভাবে তার জন্য হেল্পফুল হয় বা মেনস্ট্রুয়াল হাইজিন সে কীভাবে মেনটেন করতে পারে। অনেক বাচ্চাদেরই এই সময়টায় পানি কম খাওয়ার কারণে দেখা যায় যে বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে, অথবা তাদের পিরিয়ডের সময় চরম মাত্রায় ডিসমিনোরিয়া মানে মাসিকের সময় অনেক তলপেটে ব্যথা হয়। সেগুলো কিভাবে ম্যানেজ করা যায় অথবা সামান্য কিছু ওষুধ দিয়ে ম্যানেজ করা যায় এটা খেয়াল রাখতে হবে। আবার এমন কিছু হরমোন প্রিপারেশন দেওয়া যাবে না যেটা তার মেন্টাল ডিসঅর্ডার করে অথবা তার মাইগ্রেন বাড়ায় দেয় অথবা তার পড়ালেখার ডিস্টারবেন্স হয়। অনেকেরই ঘুমের হ্যাবিট ঠিক থাকে না, আলটিমেটলি ঘুমের হ্যাবিট ঠিক না থাকাতে তার গ্রোথ হরমোন রিলিজ হয় না বা বিভিন্ন ওই স্টেরয়েড হরমোনগুলো বেড়ে যায়, তখন একটা ইমব্যালেন্স সিচুয়েশন হয়, তখনও পিরিয়ডে এফেকশন আসে। তো এই সব কিছুকে অ্যাড্রেস করতে হবে। আর যেই বাচ্চাগুলো পিসিওএসে ভুগছে তাদেরকে একটা লাইফস্টাইল মডিফিকেশনের দিকে বেশি হাইলাইট করতে হবে ওষুধ দেওয়ার থেকে। আর যাদের ওবেসিটি আছে সেই অ্যাডোলেসেন্ট বাচ্চাদের ফিউচারে সব ধরনের মেটাবলিক ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে, ডায়াবেটিস, প্রেশার, এগুলো সব হওয়ার সম্ভাবনা থাকে। ফিউচারে ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনা থাকে। সো তাদের বাবা মাকে একদম আমাদের একটা গাইডলাইন দিতে হবে, ডায়েট রিলেটেড, এক্সারসাইজ রিলেটেড, আর আলটিমেটলি তাদের ওয়েট ম্যানেজমেন্ট আর কিছু মেডিকেশন দেওয়া যেতে পারে যেটা তার পিরিয়ডটাকে অন্তত রেগুলার লাগবে, অথবা অ্যাকনি হার্সুটিজম মানে লোমের যে সমস্যা বা অ্যাকনি এগুলোকে ম্যানেজ করার মতো কিছু ওষুধ দিতে হবে, যেটা কম্বাইন্ড ট্রিটমেন্টও হতে পারে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজিস্ট এবং নর্মাল এন্ডোক্রাইনোলজিস্টের মধ্যে।